টাইপস অফ ভার্বস। আজকের পর থেকে আর কখনো ভুল হবে না, জাস্ট আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা এখানে ভার্বের খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এবং এই টপিক থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো প্রথমত ভার্ব, এই ভার্বকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এই যে নন ফাইনাইট ভার্ব, একে তিনটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এবং এই যে দেখতে পাচ্ছেন নন ফাইনাইট ভার্ব, এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একটা ভিডিওতে, মানে আমরা এটার উপর আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এবং আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এই যে ফাইনাইট ভার্ব, একে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা আমরা অনেক সময় বলি মেইন ভার্ব, এবং অন্যটি হলো অক্সিলারি ভার্ব। এবং এই যে অক্সিলারি ভার্ব, একে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। এবং এইটা অনেক সহজ, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন হয় না। তারপরেও আমি এগুলো আলোচনা করব, জাস্ট একটু ওয়েট করেন। এখন আসি প্রিন্সিপাল ভার্ব। এই যে প্রিন্সিপাল, একে আবার স্পেশালি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ এবং আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। আবার অনেক সময় এখানে লিঙ্কিং ধরা হয়, অবশ্য আমরা এই সবগুলোই আলোচনা করব। এরপর এই যে দেখতে পাচ্ছেন ট্রানজিটিভ, এরও আবার কয়েকটা ভার্ব আছে, যেমন দেখেন ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, গ্রুপ ভার্ব। এই যে দেখতে পাচ্ছেন এতগুলো ভার্ব, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, জাস্ট আমাদের ভিডিওটি দেখতে থাকেন। সো সবার আগে আমাদের হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো এখানে জাস্ট একটা কথা মাথায় রাখবেন, প্রিন্সিপাল মানে প্রিন্সিপালি হবে, একবারে মেইন ভার্ব। মানে একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, সবাই মাথায় রাখবেন, একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? এবং 2 নম্বর জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে যেটা বসে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখন আমাদের অক্সিলারি ভার্ব জানতে হবে, তাই না? সেটা আমরা জানবো, ওয়েট করেন। সো দেখেন, আই ডিড দ্য ওয়ার্ক। সো দেখেন এই জায়গাতে ডিড, এটা অক্সিলারি ভার্ব আমরা জানি, সেটা ঠিক আছে। বাট দেখেন এই সেন্টেন্সে ডিড কিন্তু একটাই আছে, তাই না? যেহেতু এই সেন্টেন্সে ডিড একটাই মাত্র ভার্ব, এটা অক্সিলারি হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সে এটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হয়। তাহলে দেখেন তো এই ডিড এটা কি ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব হবে। এগুলো অনেক সোজা। সো এটা আমাদের সঠিক উত্তর। এরপর 2 নম্বর দেখেন, নো সেন্টেন্স ক্যান বি ফর্ম উইথাউট দা। এই যে প্রিন্সিপাল ভার্ব, এই ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স গঠন হতে পারবে না। ক্লিয়ার কি হয়েছে? তার মানে একটা সেন্টেন্স আমাদের গঠন করতে হলে অবশ্যই আমাদের প্রিন্সিপাল ভার্ব লাগবেই, এটা 100%। ক্লিয়ার? সো দেখেন তাহলে কি উত্তর হবে? প্রিন্সিপাল ভার্ব, এইটা আমাদের সঠিক উত্তর। এরপর 3 নম্বর, আই এম আ স্টুডেন্ট। সো এখানে এমটা কি হবে? এম অক্সিলারি ভার্ব হয়, যেহেতু এই সেন্টেন্সে এম একটাই মাত্র ভার্ব, আর একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব হয়। ক্লিয়ার? দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে এমটা হবে প্রিন্সিপাল ভার্ব, ডি, এইটা আমাদের সঠিক উত্তর। সো আমাদের প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল। এখন এখন আমরা দেখবো অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, আমরা দেখেছি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব তো আমরা সবাই জানি, সেটা কি বলতো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড টু, ইউজ টু, মাস্ট। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলো আমরা সেই ছোট থেকে শিখে আসতেছি। এবং প্রাইমারি অক্সিলারি হলো এই যে দেখতে পাচ্ছেন বি ভার্ব। বি ভার্বকে আবার 8টা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং। সো এই যে দেখতে পাচ্ছেন এই 8টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যখন পরবর্তীতে আরো অনেক টপিক সলভ করতে যাবেন, স্পেশালি আপনি যখন ন্যারেশন এবং ভয়েসের চ্যাপ্টারটা পড়বেন, তখন কিন্তু বি ভার্ব অনেক কাজে আসবে। সো দ্যাটস ওয়াই বি ভার্বটা একদম মুখস্থ করে নেবেন। বি ভার্ব 8টা, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 5টা সবার মনে থাকে, বাট এই যে বি, বিং এবং বিন, এই 3টা কারো মনে থাকে না। সো এই 3টা মনে রাখবেন। এরপরে দেখেন ডু ভার্ব। ডু ভার্ব হচ্ছে 3টা, সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। এই 3টা হচ্ছে ডু ভার্ব। এবং আমি আপনাদের একটা এখানে এক্সট্রা তথ্য দিই, সেটা হচ্ছে এই যে ডু ভার্ব, এর পরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বটা আমাদের বেস ফর্মে বসাতে হয়। মানে ভার্বের সাথে কখনো এস অথবা ইয়ে যুক্ত হবে না, একদম বেস ফর্মে বসবে। আমি আবারও বলি, ডু ভার্বের পরে মানে ডু, ডাজ, ডিড, এরপরে যদি কোনো ভার্ব বসায়, সেটা আমাদের ভার্বের বেস ফর্মে বসাতে হয়। এবং আরেকটি হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই 3টা হচ্ছে হ্যাভ ভার্ব। এবং হ্যাভ ভার্বের পরে সর্বদা, এটা সবসময় মাথায় রাখবেন, হ্যাভ ভার্বের পরে সর্বদা ভার্বের 3 নম্বর ফর্ম বসে। ক্লিয়ার? আমি আবারও বলতেছি এটা, এই যে ডু ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম বসে এবং হ্যাভ ভার্ব এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। এটা কিন্তু ভুল করা যাবে না, এগুলো আমাদের পরে অনেক কাজে আসবে। এরপর ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব, রাইট? সো দেখেন, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে জাস্ট ছোট্ট একটা পার্থক্য, সেটি হলো ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট লাগে এবং ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট লাগে না। এখন এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমি আপনাদের শেখাই। সেটা হচ্ছে দেখেন,
এই যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, দেখেন এই ট্রানজিটিভ ভার্বের থেকে ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু একটু বড়। দেখেন এখানে এই ট্রানজিটিভের সাথে ইন এটা যুক্ত করা আছে, মানে ওয়ার্ডের দিক থেকে আপনি যদি গণেন তাহলে ইনট্রানজিটিভ ভার্ব একটু বড় হবে, তাই না? তার মানে দেখেন ট্রানজিটিভ ভার্ব এই ইনট্রানজিটিভ থেকে একটু ছোট আছে। তাহলে এই ট্রানজিটিভকে ইনট্রানজিটিভের সমান করতে হলে কি লাগবে বলেন তো? এই ট্রানজিটিভের সাথে আমাদের একটা অবজেক্ট লাগবে। ক্লিয়ার? এবার এই ট্রানজিটিভ ভার্বটা ইনট্রানজিটিভ ভার্বের সমান হয়ে গেল। আমি আবারও বলি, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট লাগে আর ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট লাগে না। জাস্ট এতটুকুই পার্থক্য। একদম সোজা এগুলা। এখন এক নাম্বারটা দেখেন, এখানে কি বলছে যে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। সো দেখেন এই টুক মানে কি নিয়েছিল, শেল্টার। দেখেন এটা একটা অবজেক্ট, দ্যাটস ওয়াই এটা হবে ট্রানজিটিভ ভার্ব। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে অবজেক্ট আবার কি, তাই না? সো অবজেক্ট মূলত মেইন ভার্বের পরে বসে। মেইন ভার্ব কি, দেখেন এই যে ভার্ব আছে, ভার্বের পরে আমাদের অবজেক্ট বসে। এবং অবজেক্ট হচ্ছে আপনি যখন ভার্বকে কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করবেন। যেমন এখানে কোশ্চেন করেন টুক মানে কি, নেওয়া। এখন এই নেওয়াকে কোশ্চেন করেন কি নিয়েছিল, শেলটা নিয়েছিল। এবং ওই যে অ্যান্সারটা কিন্তু মেইন ভার্বের পরে আসা লাগবে। কি নিয়েছিল, শেলটা নিয়েছিল। দেখেন উত্তর পেয়ে গেছে, তাহলে শেলটার একটা কি হবে, অবজেক্ট হবে। ক্লিয়ার? আমরা দুইটা কোশ্চেন করতে পারবো, কি অথবা কাকে, এই দুইটা দ্বারা। যেহেতু এখানে শেলটার অবজেক্ট আছে তাহলে এটা কি হবে, ট্রানজিটিভ ভার্ব। একদম সোজা। এরপর 2 নম্বর দেখেন মাদার লাভস মি। এখানে ভাবটা কি, লাভস মানে কি, ভালোবাসা। এখন কোশ্চেন করেন কি ভালোবাসে, আছে উত্তর নাই। বাট কোশ্চেন করেন কাকে ভালোবাসে, আমাকে। দেখেন কাকে দ্বারা উত্তর পাইছি। দেখেন তাহলে মি একটা কি বলেন তো, অবজেক্ট। আর আমরা এমনিতেই জানি যে মি হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম, তাই না? আর অবজেক্ট থাকলে সেটা কি হবে বলেন তো, এই যে লাভ এটা হবে ট্রানজিটিভ ভার্ব। দেখেন ক, এটা আমাদের সঠিক উত্তর। এরপর 3 নম্বর দেখেন মাদার লাভস মানে মা হাসে। এখন বলেন তো এই সেন্টেন্সে লাভের পরে কোনো কিছু আছে? নাই। কোনো অবজেক্ট আছে? নাই। তাহলে এখন দেখেন যেহেতু অবজেক্ট নাই তাহলে সেটা কি হবে, ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। একদম সোজা, এটা আমাদের সঠিক উত্তর। এখন আম, অনেকেই ভাবতে পারেন যে এখানে যদি প্রিন্সিপাল ভার্ব যদি অপশনে থাকতো তাহলে এটা কি উত্তর হতো। দেখেন প্রিন্সিপাল ভার্ব এটা হয়, দেখেন এই যে লাভস, তারপর হচ্ছে এই লাভ, তারপর হচ্ছে টুক, এগুলো সবই কিন্তু প্রিন্সিপাল ভার্ব, রাইট? বাট অপশনে যদি প্রিন্সিপাল, ট্রানজিটিভ অথবা ইন্ট্রানজিটিভ এগুলো থাকে তখন আমরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ এগুলোর মধ্যে উত্তর করব। মানে আমাদের একদম স্পেসিফিক পর্যায়ে যে উত্তর করতে হয়। আমি এটা এক্সট্রা তথ্য দিলাম। এখন 4 নাম্বার দেখেন হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভ অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার। সো এই সেন্টেন্সে যে এই যে অ্যারাইভ, এই দেখতে পাচ্ছেন অ্যারাইভ, এটা কি হবে, এটা কি ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ ভার্ব? সো দেখেন এইটা দেখেন অনেক বড় একটা সেন্টেন্স, দেখে মনে হচ্ছে এত বড় সেন্টেন্স তার মানে ট্রানজিটিভই হবে, কোথাও না কোথাও অবজেক্ট থাকবে, এটা মনে হতে পারে। বাট অ্যাকচুয়ালি এটা এখানে কোনো অবজেক্ট নাই। কেন, দেখেন আমরা কি বলেছি, অবজেক্ট বসে মেইন ভার্বের পরে। বাট মেইন ভার্বের পরে এখানে কি আছে, প্রিপোজিশন। অ্যাট একটা প্রিপোজিশন। তার মানে দেখেন এখানে তো আগেই অবজেক্ট নাই, তাই না? যেহেতু অবজেক্ট নাই তাহলে এটা তো তাহলে কি হবে, এই যে ট্রানজিটিভ উত্তর হবে না, তাহলে কি উত্তর হবে বলেন তো, ইনট্রানজিটিভ। এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা এগুলা। এখন আপনাদের জন্য 3টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বই প্রায় সকল গ্রামার রুল, এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে যার নাম হচ্ছে পকেট গ্রামার। এটার মূল্য মাত্র 100 টাকা এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং এই গ্রামার নোটটি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। এবং আমাদের দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি এই পকেট গ্রামারটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। আর আমাদের তৃতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনারা যারা সেকেন্ড টাইমার অর্থাৎ আপনারা যারা রিঅ্যাডমিশন দিবেন, আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের এই ব্যাচে ভর্তি হলে আপনি পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুইটাই ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের রিস্টার্ট ব্যাচের ক্লাস শুরু হওয়ার আগেই আপনি আমাদের এক্সাম ব্যাচে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। সো দ্যাটস আ গ্রেট অপরচুনিটি। এখন আপনি আমাদের এই 3টার মধ্যে যদি একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিও নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন আসি কমপ্লিমেন্ট, লিঙ্কিং এবং ফ্যাকাল্টেটিভ ভার্ব। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউটা আসে। সো সবার আগে দেখি আমরা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বোঝায় পরিপূরক, মানে যখন সাবজেক্ট এবং এই সাবজেক্ট যেই অবজেক্টটা নিবে এই দুইটা যদি সেম ব্যক্তি হয় অথবা কোনো একটা অবজেক্ট এবং এরপরে যেটা বসবে এই দুটা যদি সেম ব্যক্তি হয় সেক্ষেত্রে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। যেমন এখানে দেখেন হি বিকাম আ পলিটিশিয়ান। এখানে পলিটিশিয়ানটা কে, হি তো পলিটিশিয়ান, তাই না? মানে যেই হি সেই পলিটিশিয়ান, দুইজনই একজন ব্যক্তি না? যখন এইরকম হবে তখন এই পলিটিশিয়ানকে বলা হবে কমপ্লিমেন্ট। আবার দেখেন এখানে কি বলেছে যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, মানে তাকে ক্যাপ্টেন নির্বাচন করা হলো। তার মানে এখানে ক্যাপ্টেনটা কে, হিম ক্যাপ্টেন, তাই না? তার মানে যেই হিম সেই ক্যাপ্টেন, দুজন একই ব্যক্তি না?
যখন এরকম হয় তখন এই ক্যাপ্টেনটা কি হবে বলেন তো, কমপ্লিমেন্ট হবে। ক্লিয়ার কি হয়েছে? এখন এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? সো দেখেন, এই যে পলিটিশিয়ান, এটা তো একটা কমপ্লিমেন্ট। এখন দেখেন তো এটা কার কমপ্লিমেন্ট? হি এর কমপ্লিমেন্ট। এখন হি কার জায়গাতে বসেছে? সাবজেক্টের জায়গাতে বসেছে, তার মানে পলিটিশিয়ান হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং দেখেন ক্যাপ্টেন, এটা একটা কি কমপ্লিমেন্ট, তাই না? এটা কাকে কমপ্লিমেন্ট করতেছে? হিমকে কমপ্লিমেন্ট করতেছে। হিম কার জায়গাতে বসেছে? অবজেক্টের জায়গাতে বসেছে, তার মানে ক্যাপ্টেন হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। একদম সোজা, এগুলো পানির মতো সোজা। সো এখন আমি আপনাদের একটা নোট দিব, এটা সবাই নোট করবেন। সেটা হচ্ছে, আমি শর্টকাটে লিখে দিছি যে সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্বটা হয় তাকে বলে লিঙ্কিং ভার্ব। যেমন দেখেন, হি বিকাম এ পলিটিশিয়ান, এই পলিটিশিয়ান একটা কমপ্লিমেন্ট, কাকে করতেছে? হি এর কমপ্লিমেন্ট। তার মানে দেখেন, এই হি, এটা যেহেতু সাবজেক্ট কমপ্লিমেন্ট করতেছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্বটা বসে তাকে বলে লিঙ্কিং ভার্ব। দেখেন এটাই বিকামটা কি হবে? লিঙ্কিং ভার্ব। আবার অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্বটা বসে তাকে বলা হয় ফ্যাকেটিভ ভার্ব। দেখেন এই ক্যাপ্টেন হচ্ছে হিমকে কমপ্লিমেন্ট করতেছে, অবজেক্টকে, দ্যাটস ওয়াই ক্যাপ্টেন অবজেক্ট কমপ্লিমেন্ট। এবং অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্বটা বসে সেটা হবে কি বলেন তো? ফ্যাকেটিভ ভার্ব। ক্লিয়ার? সো এখন আমরা এই এমসিকিউটা দেখি আরো ক্লিয়ার হবে। হি বিকাম এ পলিটিশিয়ান, ওই সেম এমসিকিউ। এই সেন্টেন্সে দেখেন পলিটিশিয়ান একটা কমপ্লিমেন্ট, কাকে করতেছে? হিকে। হি সাবজেক্টের জায়গাতে বসেছে, দ্যাটস ওয়াই পলিটিশিয়ান হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না? এবং সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্বটা বসে তাকে বলে লিঙ্কিং ভার্ব। তার মানে এখানে এটা কি এখানে চাইছে কি? পলিটিশিয়ান, এটা একটা কমপ্লিমেন্ট। এবং যদি বলতে এখানে ভার্বটা কি, তখন সেটা বলতে আমরা লিঙ্কিং ভার্ব। আরো দেখেন এই যে 2 নম্বর, হানি টেস্ট সুইট, তাই না? দেখেন যেটাই হানি সেটাই তো মিষ্টি, দুজন একই বোঝাচ্ছে। দেখেন সুইট মানে মিষ্টি, হানি কিন্তু মিষ্টি হয়, তার মানে এটা কি কমপ্লিমেন্ট, তাই না? এখন এই যে সুইট কমপ্লিমেন্ট, এটা কার কমপ্লিমেন্ট? হানির কমপ্লিমেন্ট। হানি কার জায়গাতে বসেছে? সাবজেক্টের জায়গাতে বসেছে, তার মানে সুইট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না? সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্বটা বসে তাকে কি বলে? লিঙ্কিং। তার মানে যে টেস্ট, এটা কি হবে বলেন তো? লিঙ্কিং ভার্ব হবে। দেখেন এখানে টেস্টটা চাইছে, টেস্ট কি হবে? লিঙ্কিং ভার্ব। এটা আমাদের সঠিক উত্তর। তারপর আরো দেখেন, দ্য টিম অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার। দেখেন টিম তাকে ম্যানেজার হিসাবে নিয়োগ করলো, অ্যাপয়েন্টেড করলো। তো দেখেন এখানে ম্যানেজারটা কে? তাহলে এই ম্যানেজারটা হচ্ছে হিম, তাই না? তার মানে যেই হিম সেই ম্যানেজার, তাই না? তার মানে দেখেন ম্যানেজার হচ্ছে হিমের কমপ্লিমেন্ট। এখন হিম কার জায়গাতে বসেছে? অবজেক্টের জায়গাতে, তার মানে ম্যানেজার হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবং অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভাবটা বসে তাকে বলে ফ্যাকেটিভ ভার্ব, রাইট? তাহলে দেখেন এখানে যে তাহলে অ্যাপয়েন্টেড, এটা কি কি হবে বলেন তো? ফ্যাকেটিভ ভার্ব। কই গেল? এই যে বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। দেখছেন কত সোজা এগুলা। এখন আসি কপুলেটিভ ভার্ব। এইটা কপুলেটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব দুইটা সেম। যেমন এখানে দেখেন, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এখন এখানে ম্যাড মানে পাগলটা কে বলেন তো? ডগই তো পাগল হয়ে গেছে, তাই না? তার মানে ম্যাড একটা কমপ্লিমেন্ট, কাকে কমপ্লিমেন্ট করতেছে? দ্য ডগ মানে সাবজেক্টকে, তার মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্বটা বসে তাকে লিঙ্কিং ভার্ব বলে, এটা আমরা সবাই জানি। বাট অপশনে যদি না থাকে তখন আপনারা এই যে কপুলেটিভ ভার্ব, এটা উত্তর করবেন। এই যে কপুলেটিভ ভার্ব, এটাও এক ধরনের লিঙ্কিং ভার্ব, বুঝতে পারছেন? অপশনে লিঙ্কিং থাকলে লিঙ্কিং করতেন, যেহেতু লিঙ্কিং নাই, দ্যাটস এখানে আমি উত্তর করবো কপুলেটিভ ভার্ব। এখন আসি কগনেট ভার্ব। কগনেট ভার্ব হচ্ছে যখন ভার্ব এবং এটা যে অবজেক্টটা নিবে, এই দুটা যদি সেম সেম হয়, মানে একই রকম হয় দেখতে, সেক্ষেত্রে সেটা কগনেট ভার্ব হয়। যেমন দেখেন, আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। দেখেন এখানে ভার্বটা কি? ড্রিম। এবং এখানে অবজেক্টটা কি? ড্রিম। দেখেন দুইটাই সেম সেম না? একই না? যখন দুইটা দেখতে একই রকম হয় তখন তাকে বলা হয় কগনেট ভার্ব। যেমন দেখেন কোনটা উত্তর? এখানে চাইছে কি? ড্রিম, এটা তো অবজেক্টের জায়গাতে বসে, তার মানে কি বলতো? কগনেট অবজেক্ট হবে। আর যদি চাইতো ড্রিমড এটা কি, তখন এটা আমরা বলতাম কগনেট ভার্ব। মানে ভার্বের জায়গাতে কগনেট ভার্ব, অবজেক্টের জায়গাতে কগনেট অবজেক্ট হয়ে গেল সোজা। হি র্যান এ রেস, এখানে র্যানটা কি হবে, তাই না? সো দেখেন র্যান এবং রেস, দেখেন রেসেই তো দৌড়ানো হয়, তাই না? দেখেন দুইটা প্রায় সেম সেম হয়ে যাচ্ছে না? যখন এরকম হয় তখন তাকে বলা হয় কগনেট ভার্ব, তাই না? এখন এই যে দেখেন কি চাইছে? র্যান চাইছে, এটা ভার্বের জায়গায়, তার মানে কি বলেন তো? কগনেট ভার্ব। কই গেল? এই যে এটা আমাদের সঠিক উত্তর। আর আমরা রেসকে কি বলতে পারি? কে বলতে পারি আমরা? কগনেট অবজেক্ট। একদম সোজা। এখন গ্রুপ ভার্ব, এটা খুবই সহজ। গ্রুপ ভার্বে সাধারণত কি হয় জানেন? এই যে একটা মেইন ভার্ব থাকবে এবং তারপর একটা প্রিপোজিশন বসবে এবং দুইটা মিলে এটা ট্রানজিটিভ ভার্বের কাজ করবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। আমি আবারও বলতেছি, গ্রুপ ভার্বটা হলো একটা মেইন ভার্ব থাকবে এবং তারপর এটা কি হবে? একটা প্রিপোজিশন বসবে এবং দুইটা মিলে ভার্বের কাজ করবে। এরকম হলে তাকে বলা হয় গ্রুপ ভার্ব। এবং এর আরো অনেক কয়েকটা নাম আছে, যেমন আমরা একে বলতে পারি ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, এই আবার ইডিয়ম ভার্ব, অনেক এরকম কিছু বলা হয়, মানে ভার্বাল ইডিয়ম এটাও বলা হয়। সো এটার অনেকগুলো নাম আছে। সো মেইনলি আমরা গ্রুপ ভার্ব বলি। তাহলে টেক্সট সাবজেক্ট এটা কি হবে বলেন তো? গ্রুপ ভার্ব বা ভার্বাল ইডিয়ম। দেখছেন এই ভার্বাল ইডিয়ম দেওয়া আছে এখানে, ওই একই, মানে একটারই ডাবল ডাবল নাম। দেখেন জান ট্রান ডাউন, দেখেন একটা ভার্ব তারপরে কি বসেছে? এটা হচ্ছে একটা প্রিপোজিশন বসেছে, তাই না?
সো দুইটা মিলে কি বলেন তো, দুইটা মিলে গ্রুপ ভার্ব। দেখেন অপশনে কি আছে, দেখেন ফ্রেজাল ভার্ব, দেখেন এটা আমাদের সঠিক উত্তর। মানে এই গ্রুপ ভার্বেরই অন্য অন্য নাম। এই যে ভার্বাল ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, ইডিও, তারপর হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব, গ্রুপ ভার্ব, এগুলো সব সব একই, মানে একটারই ডাবল ডাবল নাম। এখন আসে ইনকোয়েক্টিভ ভার্ব। এইটা সাধারণত পরীক্ষাতে আসে না, একবার এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, দ্যাটস ওয়াই আমি দিয়েছি এটা। এমন এক ধরনের ভার্ব যেটা কোনো অবস্থার পরিবর্তন, সূচনা অথবা বিকাশ বোঝায়। যেমন একটা দেখেন যে হি বিকাম আর রিচ ওভারনাইট, দেখেন সে এক রাতের মধ্যে কি হয়ে গেল, বড়লোক হয়ে গেল। দেখেন এখানে বড়লোক হয়ে যাওয়া, এখানে পরিবর্তনের সূচনা বোঝাচ্ছে। আমি কি বললাম বলতো, যখন কোনো ভার্ব দ্বারা এই যে সূচনা বোঝাবে অথবা বিকাশ বোঝাবে বা পরিবর্তন বোঝাবে, তখন তাকে বলা হয় ইনকোয়েক্টিভ ভার্ব। দেখেন এখানে বোঝাচ্ছে সে এক রাতের মধ্যে বড়লোক হয়ে গেছে, পরিবর্তনের সূচনা দেখাচ্ছে, তার মানে এটা কি হবে, ইনকোয়েক্টিভ ভার্ব। আবার দেখেন ইট ইজ গ্রোয়িং ডার্ক, মানে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। মানে বুঝেন, আলো ছিল, আলোটা কমে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে অন্ধকারের সূচনা হচ্ছে। এই যে কোনো কিছু হওয়া, এইরকম বোঝালে আমরা ইনকোয়েক্টিভ ভার্ব বলি। এবং একটা এমসিকিউ এসেছিল, সেটা হচ্ছে হুইচ সেন্টেন্স ইউজ এ ইনকোয়েক্টিভ ভার্ব। এখন দেখেন হি ওয়াজ এ কিং, মানে সে একজন রাজা ছিল, এটা দ্বারা কোনো সূচনা বা বিকাশ বোঝায়নি, এটা উত্তর হবে না। হি ইট ইজ ডার্ক, এটা অন্ধকার, এটাও হয় না। হি ইজ উইক, এটাও হয় না। দেখেন ডি নাম্বার, ইট ইজ গোয়িং ডার্ক, মানে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, সূচনা বোঝাচ্ছে। সো এটা আমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে ইনকোয়েক্টিভ ভার্ব। এরপর স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্ব হলো এমন একটা ভার্ব যা কোনো অবস্থা, অনুভূতি, ধারণা অথবা মালিকানা বোঝায়, কিন্তু বাহ্যিকভাবে কোনো অ্যাকশনকে বোঝায় না। মানে আমি সোজা ভাষায় বলি, স্ট্যাটিভ ভার্ব মানে তার ন্যাচারাল মিনিং দিবে, কিন্তু একে আপনি অ্যাকশনে নিয়ে আসতে পারবেন না, মানে একে কন্টিনিউয়াস করতে পারবেন না। যেমন দেখেন সি, আপনি এই সি তার নিজস্ব মিনিং দিবে, আমরা বলছি মানে দেখা, হিয়ার মানে শোনা, বাট এগুলোর সাথে আপনি কি করতে পারবেন না, আইএনজি যুক্ত করতে পারবেন না, মানে কন্টিনিউয়াস করতে পারবেন না। যেমন এরকম অনেকগুলো ভার্ব আছে, যেমন দেখেন সি, হিয়ার, ফিলস, স্মেল, টেস্ট, লাভ, লাইক, হেট, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার, টু বি, রিমেইন, হ্যাভ, ওন, ওয়ে, বিলং, ডিজার্ভ। এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব, এগুলোর সাথে কি হয় না বলেন তো, আইএনজি যুক্ত হয় না, মানে দেখেন কন্টিনিউয়াস করা যায় না। সো এটা মুখস্থ করে নেবেন, এটা অনেক কাজে আসবে। আমি বলতেছি তো, এটা মুখস্থ করে নেন, ঝামেলা শেষ। এরপর দেখেন সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব হচ্ছে তিনটা, সেটা হচ্ছে নিড, দেয়ার, ইউজ টু। মানে এগুলো মডাল ভার্ব হিসেবেও কাজ করে, আবার হচ্ছে মেইন ভার্ব হিসেবেও কাজ করে, দুইটাই করতে পারে। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডাল ভার্ব, এই যে নিড, দেয়ার, এখানে তো বললাম নিড, দেয়ার, এটা আমাদের সঠিক উত্তর। করিম নিড নট থিঙ্ক অফ এ জব, হিয়ার নিড, মানে এই সেন্টেন্সে নিডটা কি হবে, সেটা কি মডাল ভার্ব না প্রিন্সিপাল ভার্ব? সো এখন এখানে বুঝেন, নিড, এটা পরে আমরা কি ইউজ করছি, নট, তারপর দেখেন আরেকটা ভার্ব নিয়েছি। দেখেন নিড যদি মেইন ভার্ব হতো, তাহলে তো আরেকটা ভার্ব নেওয়ার প্রয়োজন ছিল না। আর আরেকটা ভার্ব কে কে নাই, মডাল ভার্ব নাই। এই নিড এখানে মডাল ভার্ব, এই জন্য এখানে আরেকটা ভার্ব নেওয়া হয়েছে। আর এই জায়গাতে নিডটা কি হবে বলেন তো, মডাল ভার্ব। আমি এটা আরো বলি, একটা এক্সাম্পল দিয়ে, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আই, অনেকে বলে না আই নিড ইউ, আই নিড ইউ, আমাকে তোমার প্রয়োজন, এটা আমরা অনেকে বলি, তাই না? সো আই নিড ইউ, এই সেন্টেন্সে দেখেন একটাই ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ক্লিয়ার? আমি কিন্তু আগে বলে এসেছি। আর এই জায়গাতে দেখেন কি আছে, করিম নিড নট থিঙ্ক অফ ইউ, এখানে দেখেন নিড, তারপরে নট ইউজ করছে, দেখেন মডাল ভার্বের মতো ইউজ হয়েছে, তারপর দেখেন আরেকটা ভার্ব নেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই নিড এখানে কি হবে, মডাল ভার্ব। আর আই নিড ইউ, এটা কি হবে বলেন তো, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। একদম সোজা। এরপর 3 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড বোথ অ্যাজ মডাল অ্যান্ড মেইন ভার্ব, মানে এখানে চারটা দেখতে পাচ্ছেন, কোনটা মেইন ভার্ব এবং মডাল ভার্ব দুটো হিসাবে কাজ করে। সেটা হচ্ছে দিয়ার, আমরা তো পড়ে এসেছি যে নিড, দিয়ার, এগুলো হচ্ছে সেমি মডাল ভার্ব, মানে দুইটাই হতে পারে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন নিড, দিয়ার, ইউজ টু, এই তিনটা, মানে এগুলো মডালও হতে পারে, আবার মেইন ভার্বও হতে পারে। এরপর পজিটিভ ভার্ব, এইটা পজিটিভ ভার্বের একদম বেসিকটা, আমাদের পজিটিভ ভার্বের উপর একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। এখানে জাস্ট আমি বেসিকটা বলতেছি, এটা একদমই নর্মাল, এটা আমি আরেকটা ভিডিও বানাবো অবশ্য, একটা ভিডিও আছে, আমি আরেকটা বানাবো। সো দেখেন পজিটিভ ভার্ব মূলত হচ্ছে সে নিজে কাজ না করে অন্যকে দ্বারা করানো। যেমন দেখেন ইট, ইট মানে কি, খাওয়া, আমি নিজে খাই। বাট ফিড মানে কি, খাওয়ানো, মানে আমি নিজে খাচ্ছি না, খাওয়ানো হচ্ছে, তাই না? সো এইরকম বুঝলে সেটা কি হয়, পজিটিভ ভার্ব। তারপরে দেখেন হচ্ছে আরো দেখেন, নো মানে কি, জানা, মানে আমি নিজে যেটা জানি। বাট ইনফর্ম মানে কি বলেন তো, জানানো, তাই না? তার মানে এটা নিজে না করে অন্যজন করাচ্ছে। সো এইগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, এই কয়েকটা আছে, এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে নেন, এগুলো একটু দেখে নেবেন, তাহলে না। এখন আসে রিফ্লেক্সিভ ভার্ব, এইটার নাম মনে হয় আপনারা শুনেন নাই, আমি একটু হালকা করে বলতেছি। সো রিফ্লেক্সিভ ভার্ব হলো এমন একটি ভার্ব যা নিজের ওপরই ক্রিয়ার প্রভাব ফেলে। মানে এত কিছু ভাবতে হবে না যে রিফ্লেক্সিভ ভার্বগুলো সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন নাই। তার মানে কি বলেন তো, মানে সে তার নিজের উপরই প্রভাব ফেলে। যেমন এখানে এক্সাম্পল দেখেন, হি হার্ট হিমসেলফ, মানে সে তার নিজেকেই
হার্ট করেছে, আঘাত দিয়েছে। দেখেন মানে সোজা কথা অত কিছু ভাবতে হবে না। রিফ্লেক্সিভ ভার্বগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন নাই, যেমন এখানে হিমসেলফ আছে, সেলফ অথবা সেলফস এইগুলো থাকে। এইগুলো থাকলে আমাদের কি হয়, এই হার্টটা হবে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিফ্লেক্সিভ ভার্ব, দেখেন তো এই যে মাইসেলফ আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, তার মানে এই যে ইন্ট্রোডিউস, এটা হবে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। এইগুলো সহজ। আর এখানে কি বলেছে, আইডেন্টিফাই দ্য রিফ্লেক্সিভ ভার্ব ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে আমাদের রিফ্লেক্সিভ ভার্বটা খুঁজে বের করতে হবে। দেখেন দে ব্লেম দেমসেলফ ফর দ্য মিস্টেক, দেমসেলফ আছে, ভার্ব কোনটা, এখানে ভার্ব মেইনলি খুঁজে বের করা লাগবে। দেখেন ব্লেম এটা ভার্ব, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। দেখেন ব্লেম এটা আমাদের সঠিক উত্তর। দে একটা কি, দে তো হচ্ছে একটা সাবজেক্ট, মানে প্রোনাউনের জায়গাতে বসেছে প্রোনাউন। দেমসেলফ এটা কি বলতো, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ফর একটা প্রিপোজিশন, দা একটা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে ধরতে পারি। মিস্টেক একটা কি বলেন তো, নাউন। এবং এখানে ভাবটা কি, ব্লেম। আমি এগুলো আরো বললাম। সো এখানে আমরা প্রায় সকল ভার্ব আমরা আলোচনা করলাম। যেমন দেখেন এখানে কতগুলো ভার্ব আমরা আলোচনা করলাম, আমি আবার প্রথমে যাচ্ছি। যেমন দেখেন টাইপস অফ ভার্ব, আমরা এই ফাইনাইট ভার্ব আলোচনা করলাম, একে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল, অক্সিলারি। আমরা অক্সিলারি ভার্ব দেখেছি দুইটা, একটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি তিনটা, সেটা কি কি ছিল বলেন তো, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব পড়েছে কিন্তু। এবং আরেকটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব কোনগুলো বলেন তো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো আমরা সবাই জানি। প্রিন্সিপালকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর একটা লিঙ্কিংও ধরা হয়, এগুলো আমরা আলোচনা করেছি কমপ্লিমেন্টের সাথে। তারপরে ফ্যাকেটিভ, কগনেট, কজেটিভ, রিফ্লেক্সিভ, গ্রুপ ভার্ব আমরা প্রত্যেকটা আমরা আলোচনা করেছি। এবং এই টপিক থেকে যেগুলো পরীক্ষাতে কোশ্চেন এসেছিল সেগুলো আলোচনা করেছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। মানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা ডান লিখে কমেন্ট করবেন। এবং ডান লিখে কমেন্ট করলে আমি কি করবো, এই যে নন ফাইনাইট ভার্ব মানে জিরান এবং পার্টিসিপল, তো এই দুইটা নিয়ে আমি একটা বিস্তারিত একটা ক্লাস বানাবো। এটা যদি চান তাহলে অবশ্যই ডান লিখে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।